দুর্গাপুজোর সিস্টেম যেইভাবে একটা রোল আউট হচ্ছে, না একটা গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ ছিল, কিছু কিছু পুজোর হাতেই বাজেটটা সীমাবদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে মানে একটা ডিফারেন্ট একটা মানে দুটো শ্রেণীতে, 3-4টে শ্রেণী না, একটা উচ্চবিত্ত কমিটি, একেবারে নিম্নবিত্ত কমিটি, মানে মাঝামাঝি কমিটিগুলো আস্তে আস্তে নেমে আসছে, নিম্নবিত্ত মানে একটা মেজর গ্যাপ তৈরি হচ্ছে, মেজর গ্যাপটা তৈরি হচ্ছিল। কেননা সার্বিক যদি দুর্গাপুজোর উন্নতি হতে হয়, মানে সমষ্টিগত উন্নতি না হলে কখনো হয় না, এটা আমি বারবার বলে আসছি। তখন বাজেটের ব্যাপারটা ঠিকঠাক থাকলে এটাই সম্ভব। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকের আমাদের পর্বে আমাদের সাথে রয়েছে শিল্পী শ্রী প্রশান্ত পান। প্রশান্ত দা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। কেমন আছো? হ্যাঁ, ঠিকঠাক চলছে। এবছরের পুজো নিয়ে কি কি ভাবছো, যদি একটু আমাদের বলো। এবছর পুজো 3টে পুজো করছি, তো পুজোর সময় ঠিক হয়ে গেছিল। এই এফডি ব্লক সার্বজনীন পুজো, ডালা বারোয়ারি আর শিব মন্দির। আচ্ছা প্রশান্ত দা, তোমার এই যে দুর্গা পুজোর চর্চায় আসা বা এই এই দুর্গা পুজোর শিল্পক্ষেত্রে আসা, এইটা কিভাবে? এই পথটা খুব মানে কঠিন আর খুব দীর্ঘ, মানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কেন অত সহজ ছিল না আমার পক্ষে, যেহেতু আমি একটা জেনারেল লাইনের স্টুডেন্ট, আমি বিকম অনার্সের ছেলে। তো ছোট থেকেই শিল্পর প্রতি বা আঁকা এসবের প্রতি ছোট থেকেই ন্যাক ছিল। হয়তো ফ্যামিলি আর্থিক অবস্থার জন্য অনেক কিছু সুযোগ পাওয়া সত্ত্বেও করে উঠতে পারিনি বা চান্স পাইনি, তো ইচ্ছে তো ছিলই। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো, কালী পুজো প্রচুর করতাম। আর আমাদের বাড়িতে, আমি যেখানে থাকি দর্পণায়নে, কমলদীপ ধর থাকতেন আগে, যে মানে শিল্পী, উনিও শিল্পী ছিল। তো ওনার সাথে আমি দর্পণায়নে 2 বছর কাজ করেছিলাম। এরপরে তো পুরোটাই নিজের চেষ্টায়, নিজের আশা। কেননা আমি একটা মানে জেনারেল লাইনের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ওই সমস্ত দিকে অনেক করা সত্ত্বেও কোনোভাবেই সেট আপও ছিল না, মনও চাইছিল না। আর আমার মানে সাংসারিক পরিস্থিতিটা খুবই অসচ্ছল ছিল, বাবার সেরকম আর্থিক অবস্থাও ছিল না, তো লড়াইটা খুব চাপের ছিল। তো 2000 মানে 1998 সালে আমি প্রথম পুজো করি হচ্ছে দর্পণায়ন অ্যাথলেটিক ক্লাব বলে আমাদের পাশেই আর একটা ক্লাবে। মাত্র তখন 15,000 টাকা মতো বাজেট ছিল। প্রথম পুজো করার পর থেকেই তারপরের বছর থেকেই দর্পণায়নে কাজ করি। এরকম 2বার আমি এশিয়ান প্রেস সম্মানে, 3বার শর্টলিস্ট হওয়ার পরেও অ্যাওয়ার্ড হয়নি। কিন্তু এই সময়টা খুব অসম্ভব টাফ পজিশনের মধ্যে দিয়ে চলেছে। কেননা আমি মানে টিউশনও করতাম, এমনি টিউশন করতাম, এই করে করতো। কিন্তু একটা, যেহেতু আমি নন আর্ট কলেজ ছেলে, কেউ চিনতো না সেইভাবে, মানে মানে সেই জায়গায় পৌঁছতে পারছিলাম না। 2000 সাল থেকে মানে একটা টার্ন হয়, মানে গোবরের প্যান্ডেল করি যে দর্পণায়নে, তারপর থেকে সেখান থেকে সেখান থেকে আস্তে একটা আস্তে মোড় আস্তে একটা মোড় ঘুরে আস্তে আস্তে ইয়ে করে। তো প্রথম দিকে তো কেউ শিল্পী বলে মনেই করতো না, যেহেতু নন আর্ট কলেজ। তারপরে আস্তে আস্তে তো জায়গাটা তৈরি হয়ে গেছে। তুমি তোমার কথাতেই বললে যে নন আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছো দেখে একটা সমস্যা ছিল, এবং তোমার মতো তো আরো অনেকেই আছে যারা নন আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে এখন দুর্গাপুজোর বাজারে যথেষ্ট সফল, এবং কাজ করে যাচ্ছে ক্রমাগত ভাবে। তো এই আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড এবং নন আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কি কি হয় বা কিভাবে হয়, যদি যদি একটু আমাদের বলো। না, আমার ক্ষেত্রে তো প্রচুরই হয়েছে। প্রথম দিকে তো সমস্যা মানে কি, ধরুন জাজরাও আমরা দেখেছি যে জাজমেন্ট করার সময় বড় বড় শিল্পীরাও আমাদের প্রশ্ন করতো, কোন কোন ইয়ারের স্টুডেন্ট তুমি, কোন ব্যাচ, হ্যাঁ কোন কোন কলেজ। ব্যাচের, কোন কলেজ। তো তখন আমরা বলতাম, যখন নন আর্ট কলেজ, মানে গর্বের সাথেই বলতাম, তখন তারা একটু ইতস্তত হতো বা অবাক হতো, এরকম একটা ব্যাপার। তারপরে কাজ পেতেও
প্রথম দিকে একটু অসুবিধা হতো, কেননা আর্ট কলেজ পড়া মানেই সবাই জানে যে একটা জায়গা থেকে এসছে। তো আমাদের পারফরমেন্স বা সাফল্যের পর এটা নিয়ে অত সমস্যা হয়নি। তো এই সমস্যাটা প্রথম দিকে খুব ছিল, এখন অতটা নেই, কিন্তু এই সমস্যাটা যেন ক্রমাগত থাকছে, কেন বর্তমান সময় এমন সিস্টেম তৈরি হচ্ছে যে প্রত্যেকটা কমিটিকেই দেখবে ট্রেন্ড থাকছে যে আর্ট কলেজে ছেলে বা মেয়েদেরকে মানে এই কাজের মধ্যে নেওয়া। তো এইটা এখনকার সময় আমাদের সময় যাও একটা অনেকটা মানে ইয়ে ছিল, একটা বিষয়টা স্থির ছিল বা স্কোপ ছিল। হ্যাঁ। এখন মনে হচ্ছে স্কোপটা আরো বেশি কঠিন হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে মানে ধরো তোমরা যারা নন আর্ট কলেজের শিল্পী এবং যারা আর্ট কলেজের শিল্পী, এই কলেজের বেরিয়ার বা এই কলেজের জন্য কি তোমাদের সম্পর্কে কখনো চির ধরে বা সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা সম্পর্ক ফেস না, করো? আসলে কি মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার সাথে ধরো কলকাতা সমস্ত শিল্পীরই খুব একটা ভালোই সম্পর্ক আছে, কেননা আমার তরফ থেকে কোনো নেগেটিভ বা নিজেকে নিজেকে অ্যাপ্রোচ দেখানো ওই রকম থাকে না, প্রত্যেকেই ভালোবাসে। এবার এই দিকটা থাকেই, কেননা আর্ট কলেজ থেকে পাশ করা ছেলেরা যারা কাজ করছে তাদের মধ্যে একটা ইগো ব্যাপারটা থাকে, বা তাদের চোখে নন আর্ট কলেজ ছেলেদের তারা একটা অন্যরকম ভাবে দেখে। এবার যারা যারা আমার মতো আরো দু একজন আছে যারা খুব ভালো কাজ করছে, যেটা বললে এবার এই সাফল্যর পর সেই জিনিসটা কেটে যায়। তো এই সমস্যাটা হয়ে থাকে, কেননা আহ, জানি না, হয়তো আর্ট কলেজ থেকে যারা পড়ে তারা ওইভাবেই তৈরি হয়, মানে এই মেন্টালিটিটা নিয়েই তারা বেরোয়। তো এটা একটা সমস্যা আমাদের মানে প্রথম দিকে কাজ করতে খুব সমস্যা হচ্ছিল, কেননা তুমি দেখতে পাবে যে 2001 সালে যে আমি প্রথম এশিয়ান পেন্টস পাই, যেটা গোবরের প্যান্ডেল গোবরের বললাম, প্যান্ডেলে সেই সময় ভারের প্যান্ডেল ছিল। বন্ধন বন্ধন রাহার। বন্ধন দা আমার বন্ধনও নন আর্ট কলেজ সেটা না, কিন্তু কি হয় আমার মতে গোবরের প্যান্ডেলটা একটা মিস্ট্রিয়াস প্যান্ডেল, মানে একটা অস্বাভাবিক প্যান্ডেল ছিল। ওইটাও ওই রকম মাইলেজ হওয়া উচিত ছিল, কেন সম্পূর্ণ মণ্ডপটা গোবর দিয়ে বানানো। সেই সময় দর্পনারায়ণে ওটা করেছিলাম। দর্পনারায়ণের মতো এই সমস্ত জায়গায়, যেটা একটা ট্রান্সপোর্ট এরিয়া, একটা ব্যবসায়িক এরিয়া, এইখানে যে পুজো হতে পারে বা শিল্প বা শিল্পী থাকতে পারে, এটা সারা কলকাতা কেউ জানতো না। তো এশিয়ান পেন্টস সারা সম্মান ডিক্লিয়ার হওয়ার পর এটা মাইলেজ পেতে থাকে, কিন্তু তার আগে বন্ধনের ভারের প্যান্ডেলটা ম্যাসিভ হাইপ নিয়ে নেয়। সেই সেই ইয়েতে কি হয়, তখন এই গোবরের প্যান্ডেলটা অনেকটা পিছনে পড়ে যায়। কিন্তু এটা যারা জানে তারা জানে যে এটা একটা বিস্ময়কর সৃষ্টি ছিল। আচ্ছা আচ্ছা, এই এই যে তুমি যে বললে যে 2000 সাল বা তার আগে তোমার দর্পনারায়ণ ঠাকুরের অ্যাথলেটিক ক্লাব বা দর্পনারায়ণ ঠাকুর স্টুডিওটা একদম তোমার বাড়ির কাছেই। হ্যাঁ, এইরকম পুজো তোমার হাত দিয়ে উঠেছে, তোমার হাত দিয়ে লালাবাগান নবাঙ্কুরের মতো পুজো একটা জায়গায় এসছে। হ্যাঁ, বেঙ্গল ইউনাইটেড ক্লাবের মতো পুজো আমরা ছোটবেলায় দেখেছি। এছাড়াও সুনীলনগর সার্বজনীনের পুজো আমরা দেখেছি। হুম। না, সুনীলনগরটা না, সুনীলনগর সার্বজনীন বন্ধনের। না, তারপরে হ্যাঁ তোমার হ্যাঁ, তোমার একটা এরকম, এরা তো হ্যাঁ ওখানে অবশ্যই ছিল, বন্ধনরার হাত ধরে উঠেছে, কিন্তু তোমার একটা এরা ওখানে ছিল, তোমার কাজের স্কোপ ছিল। বা কাকুরগাছি মিতালি সংঘ যদি পুজো বলি, এরকম কলকাতার আনাচে কানাচে প্রচুর পুজো আছে। বা ইভেন তোমার সে লেক টাউনের নেতাজি যে নেতাজি প্রদীপ সংঘ, মোস্ট প্রবাবলি না, ওটা নতুন পল্লী নতুন প্রদীপ। পল্লী প্রদীপ সংঘ, সরি, হ্যাঁ, নতুন পল্লী প্রদীপ সংঘ, ওই পুজোটাও তোমার হাত ধরে উঠে আসে। তো এই এই যে ক্রমাগতভাবে তোমার হাত ধরে আহ, প্রচুর পুজো উঠে এসেছিল একটা সময়। তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে লাস্ট এই 4-5 বছরে সেই তুলনায় যদি আমি বলি যে এই রকম যে পুজোগুলো খুব হাতে গোনা কম, যেগুলো নতুন পুজো হিসেবে নজরে এসছে বা বা উঠে এসছে। তো এই এই বিষয়টা তুমি কিভাবে দেখো বা তোমার কি মনে হয় যে কেন এই এই গ্যাপটা কেন হচ্ছে? আহ, এইটা একটা আমাদের কলকাতা দুর্গাপুজোর সার্বিকভাবে একটা সমস্যা। কেন আমরা যতই বলি না কলকাতা দুর্গাপুজো মানে খুব দ্রুত গতিতে উন্নতি হচ্ছে, এই কথাটা সম্পূর্ণ ভুল। কলকাতায় কয়েকটা পুজো কমিটি বা কয়েকটা শিল্পীরই পুজো অস্বাভাবিক বাজেটে হচ্ছে এবং দ্রুত গতিতে পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সমতুল্যভাবে কলকাতার যে বিভিন্ন অনেক ভালো ভালো পুজোগুলো যেগুলো ছিল, তারা হারিয়ে যাওয়ার পথে রয়েছে, এবং অনেক নতুন ক্লাবগুলো যেগুলো উঠেছিল। আমার মনে হয় আমি কলকাতায় সবচেয়ে বেশি ক্লাবকে আমি মানে লাইমলাইটে আনতে পেরেছি। তুমি যেটা বলে ইদানিং কালেও আমি এনেছি জোড়াসাঁকো সাধারণ জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। দুর্গোৎসব একদম নতুন হ্যাঁ, পুজো। নতুন পুজোকে আমিও তুলেছি।
কারণ এটা কি বলতো, আমরা প্রথম থেকে, আমি তো দেখেছি, আমরা কাজ করেছি তখন। এই যে একটা কথা আগে বলছিলে যে প্রফেশন, মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এইটাই একটা প্রফেশন মনে করতো, কিন্তু এখন আমরা এই দীর্ঘ 25-27 বছর ধরে যে আমরা কাজ করছি, আমার মতো আরো অনেক শিল্পীরাই করেছে এত বছর ধরে, পুজোটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে। দুর্গা পুজোর শিল্পী একটা মানে খুব একটা ভালো প্রফেশনে তৈরি হয়েছে। প্রচুর ছেলে মেয়েরা আজকে আর্ট কলেজ থেকে পাস করে হোক, এভাবে হোক, এই পুজোর মধ্যে আসছে। এরা গর্বের সাথে তারা এই প্রফেশনটাকে বলতেও পারছে এবং পরিচিতিও পাচ্ছে। এই জায়গাটা তৈরি হয়েছে। এবার আমার সবসময়, আমি এটা জানতাম যে ধরুন মানে আমি এই যে এত বছর ধরে জার্নি করেছি, আমি চাইলে তো অনেক বড় বড় পুজো বা ইয়ে করতেও পারতাম, কিন্তু জানি না, আমার মনে হতো যে বড় পুজোর সাথে সাথে কিছু নতুন পুজোকে তুলে ধরাটা আমার কর্তব্য। কেন, সার্বিকভাবে তবেই কলকাতার পুজোটা একটা উন্নত জায়গায় যেতে পারবে। তো বর্তমান সময়ে কি হচ্ছে যে বিগত 10-15 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে পুজোগুলোর মধ্যে একটা ম্যাসিভ পরিবর্তন হচ্ছে। মানে অন্তত 20 থেকে 25টা পুজো সেইভাবে লাইমলাইটে থাকতে পারছে, কেননা রাজনৈতিকগতভাবে আমরা সরাসরি যদি বলতে পারি যে নেতা মন্ত্রীদের পুজো বা কাউন্সিলরদের পুজো বা এই সমস্ত পুজোগুলোর বাজেটটা একটা আনলিমিট জায়গায় চলে যাচ্ছে। তো আনলিমিট জায়গায় যাওয়ার জন্য কি হয়, এটা একটা টেম্পোরারি একটা ইনস্টিটিউশন আর দুর্গাপুজোটা। সেখানে আমরা কি জানতাম, বাঁশ, তিরপাল, কাপড় বা ন্যাচারাল মেটেরিয়াল দিয়ে আমরা একটা পুজো, পুজো একটা তার মধ্যে দৃষ্টিনন্দন ভাব থাকবে, একটা পুজোর ভাব থাকবে। আস্তে আস্তে আমরা এমন পাশ্চাত্য সংস্কৃতি ছোঁয়ায় পড়ে যাচ্ছি যে এত কাইনেটিক, এত বেশি মেটেরিয়াল মানে মেটালিক প্যান্ডেলে চলে যাচ্ছে যে কনস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে। মানে একদম মানে মানে মনে হচ্ছে যেন প্যান্ডেলটা রঙিন ছোঁয়াটা একটু বেরিয়ে সরে যাচ্ছে, যা মনে হচ্ছে যেন একটা দীর্ঘদিন মণ্ডপটা থেকে যাবে, এমন সব মেটেরিয়াল দিয়ে, ইট বাটি, সিমেন্ট, লোহা দিয়ে, মানে অনেক দিন থাকবে। এই যে এগুলো হতে হতে কি হচ্ছে যে একটা অন্যান্য পুজোগুলির সাথে এগুলো ডিফারেন্ট লুক হয়ে যাচ্ছে। মানে এমন একটা বাজেট হয়ে যাচ্ছে যে এদের, এর ফলে কি হচ্ছে, ওই যে নতুন যে পুজো যেটা বলছি উঠে আসবে, নতুন একটা পুজো উঠে আসতে গেলে সেইভাবে তারা স্পন্সরশিপ থেকে শুরু করে সেই ধরনের লোক যারা পুজোটাকে ব্যাকআপ করবে আর্থিকগতভাবে, সেটা না পাওয়ার জন্য ওই পুজোগুলো উঠতে পারছে না। বা যে সমস্ত শিল্পীরা মানে ভালো কাজ করছে বা ডেভেলপ করছে, তারা ওই সমস্ত ছোট ক্লাবগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না। ন্যাচারালি এই ডিফারেন্সটা খুব তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর আখে পিছনের দিকেই হাঁটছে। এই যে তুমি তোমার কথার মধ্যেই বললে যে একটা রাজনৈতিক প্রভাব ছিল, বা যে কারণে রাজনৈতিক দলগুলির সাথে যারা যুক্ত বা যারা পদে রয়েছে তাদের পুজোগুলো যে হারে বেড়েছে, সেই তুলনায় অন্যান্য আর 5টা সাধারণ পুজো কমিটি সেই রেসে দৌড়াতে পারছে না, বা কোথাও গিয়ে আটকে যাচ্ছে। তো তো সেই দিকটা দেখতে গেলে আহ এবছর তো রাজনৈতিক দিক থেকে একটা পালাবদল ঘটেছে। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে এই এই যে ডিস্টেন্সটা, এই যে গ্যাপটা, এই মেজর গ্যাপটা কি এবারে আস্তে আস্তে মেকআপ হবে, বা সেই 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 শূন্য স্থানটা কি পূরণ হবে? আশা করবই। মানে নতুন সরকারে যারা এসছে তারা অন্তত পক্ষে এই ব্যাপারটা একটু ধ্যান দেওয়া উচিত। কেননা কলকাতা দুর্গাপুজো আমার মনে হয় বিশ্বের একটা শ্রেষ্ঠ উৎসব। উৎসব এখন স্বীকৃতি পায়নি, পাওয়ার চান্স প্রবল রয়েছে। তখনই প্রবল হবে যখন কলকাতার সার্বিক সমস্ত পুজোর মানটা একসাথে ডেভেলপ হবে। আজ থেকে আমরা এই 15-16 বছর আগে দিকে যাই, যদি তারও আগে যাই, যে আমরা যখন পুজোটা করতাম প্রথম দিকে, যখন আমরা শুরু করেছি 98 সাল থেকে, ওই সময় পুজোর মধ্যে একটা মজা ছিল। মজা এই অর্থে ছিল যে একটা বাজেটের লিমিটেশন সব সময় ছিল। হয়তো তখন একটু বেশি বাজেটের পুজো ছিল, কম বাজেট, কিন্তু বাজেটের ডিফারেন্সটা ব্যাপক ছিল না। এর ফলে কি হতো, কাজ হতো। তারপরে আরেকটা ব্যাপার ছিল যে মানে কাজের মধ্যে এই যে ক্রিয়েশন বা মানে এক্সেলেন্ট ব্যাপারটা থাকলে, কম বাজেটের মধ্যেও যে দৃষ্টিনন্দন ব্যাপার বা একটা অন্য রকম জিনিসকে
খুঁজে আনা হতো। আগেকার যে জাজমেন্টের সিস্টেমগুলোর মধ্যে ছিল, মানে অল্প বয়স বাজেটে অনেক ভালো ভালো কাজ আগে উঠে আসতে পারছিল। এই জন্য ছোট ছোট কমিটিগুলো একটা কিছু এক্সক্লুসিভ কিছু একটা করলে সে বেশি বাজেট না হোক কিন্তু লাইমলাইটে আসতে পারতো। সেরকম ভাবে সেটা প্রচুর প্রচুর ক্লাবও উঠেছিল, কিন্তু বিগত 10-15 বছরে এই ডিফারেন্সটা হয়েছে। মানে খালি বাজেটের ডিফারেন্সটা হয়নি, আমরা অনেক হয়তো সরাসরি মুখে বলতে চায় না, কেন আমরা অ্যাওয়ার্ডের মধ্যেও আমরা ওই জিনিসটা লক্ষ্য করেছি বা দেখতে পেরেছি যে মানে কিছু কিছু যা পাওয়ারফুল যারা আছে বা আছে তাদের মধ্যেই অ্যাওয়ার্ডটা মানে করতো, ঘোরাফেরা করতো। মানে আমার আমার একটা মানে ছিল, আমি যদি একটা মেন অ্যাওয়ার্ড বলি যে এশিয়ান পেন্টস সম্মান, এটা নাম করেই বলছি কেন এই অ্যাওয়ার্ডটাকে আমাদের মেইন অ্যাওয়ার্ড বলা হয়। কলকাতা দুর্গাপুজোর অস্কার বলা হয়, কারণ এই অ্যাওয়ার্ডটার কলকাতার দুর্গাপুজোকে অনেক ডেভেলপ করেছে বা অনেক একটা জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ, কালচারটাকে পুরো বদলে দিয়েছে। আমি আগেও দেখেছি, আজ থেকে বহু বছর আগেও পুজোগুলোর মধ্যে যে পুজোগুলো শর্ট লিস্ট হতো বা হতো, পুরো ডিফারেন্ট পুজো। তোর 12টা পুজো শর্ট লিস্ট হচ্ছে, 12টা ডিফারেন্ট পুজো। কিন্তু এই সময় আমি পুজোগুলোর মধ্যে আমি দেখি যে 12টার মধ্যে 4-5টা একই রকম, হ্যাঁ, একই মনোটোনাস ধরনের কাজ। এইগুলো খুব মানে দৃষ্টিনন্দন লাগে, কারণ এই সিলেকশনের ধারাগুলোকে খুব চোখে পড়ার মতো ক্রিয়েটিভ ব্যাপারটা দরকার। আর আমার যতদূর মনে হয় যে প্রতিমার ক্ষেত্রেও মানে এত যে ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু এটা একটা পাবলিক আর্ট, মানে মানে পুজোর সাথে পাড়ার সমস্ত লোকের একটা ইমোশনাল জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি তো এটা পুজো, আমরা তো মা দুর্গাকে পুজো করছি, পুজোর সময় সবাই অঞ্জলি দেব, পুজো দেব, সেই ব্যাপারটা কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখা গেছে যে বিগত দিনে আমরা দেখেছি তো আমাদের এক্সপিরিয়েন্সে অনেক অনেক প্যান্ডেলে তারা ভালো অ্যাওয়ার্ড পেয়েছে, মেন অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, কিন্তু তাদের প্যান্ডেলের মধ্যে এই পুজো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অঞ্জলি দিতে পারছে না, এই পাচ্ছেন, তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। তো এই ব্যাপারটা মনে হয় হওয়া উচিত না। আমি কি মাধ্যম, এটা আমার আর্ট গ্যালারি নয় বা আমি একটা পার্সোনাল কোনো ইনস্টিটিউশন করছি না যেখানে আমি আমার মনের মতো যা ইচ্ছা করলাম, করতেই পারি। কেন যে শিল্পটা আজকে কলকাতা দুর্গাপুজো এই উচ্চতায় গেছে, পরিবর্তন স্বাভাবিক, পরিবর্তন হবে, কিন্তু এমন কিছু পরিবর্তন হবে না যেটা যেটা আমাদের মেন জিনিস পুজোটা এটা যেন হারিয়ে না যায়, সেটাই যেত। আর আমি পুজোর মধ্যে দেখবে যে আমি একটা ঠাকুরের মধ্যে একটা দিক আমি বজায় রাখি, যেন ভক্তিভাব, মাতৃভাব, এসে যেন হাত দুটো মানে জড়ো হয়, তার মধ্যে তো আমাদের এক্সপেরিমেন্ট থাকে, আমরা করি। আজ পর্যন্ত আমি কোনোদিন আমার প্রতিমার সামনে ছোট্ট প্রতিমা পুজো করিনি, কারণ আমি এটা মানতে পারি না। আমাদের তো পুজোটাই মেন, দুর্গা পুজো, একটা ছোট্ট পুজো, ছোট্ট ঠাকুর সামনে বসিয়ে সেটা পুজো হচ্ছে, এটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা মানা হওয়া উচিত নয়। তো এই দিকটা একটু ক্ষান্ত ব্যাপার আছে, এই দিকটা আমার মতে খুব একটা বাজে দিক। আর দুর্গাপুজো হবে এমন একটা মানে আমেজ থাকবে, উৎসব থাকবে, আমার যেটা মনে হয় মানে মানুষ এসে মানে সারা বছরে ক্লান্তি প্যান্ডেল এসে ভুলবে, দেখে তার মন ভরে যাবে, এটা আমার মন যাতে আনন্দে উৎফুল্লিত হয়। কেন সারা বছর আমরা এত খাটাখাটনি করছি, এত এক একজন লোক এত সমস্যার মধ্যে যাচ্ছে, দুর্গাপুজোটাই যদি সে আনন্দ উপভোগ না করতে পারলো তাহলে কি থাকবে। তুমি তোমার এই কথার মাঝেই বললে যে একটা সময় দুর্গাপুজোর উঠে আসা বা আজকের এই যে দুর্গাপুজো, তার পেছনে একটা বড় অবদান এশিয়ান পেন্টস শারদ সম্মানের, সেটা আজও সবাই মানে। তো তোমাদের সময় মানে তোমরা যখন উঠছো মানে 1998 বা তার আগে বা 2000, 2004-05 ওই সময়কার শারদ সম্মান নিয়ে এতটা বেশি প্রশ্ন বা এতটা বেশি কন্ট্রোভার্সি ছিল না, যেটা লাস্ট 3-4 বছর আমরা প্রচুর দেখছি। তো এই বিষয়টা কেন হচ্ছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, এটা তো আগের কোশ্চেনে আমি বলেছি, কেন আগে ওই সময় প্রচণ্ড স্বচ্ছ ছিল, আমার মতে তো স্বচ্ছ ছিলই, কেননা যারা জাজমেন্ট করতো তাদেরকেও আমরা দেখেছি, কেন আমাদেরকে তারা জিজ্ঞেসও করতো, কেননা তখন তো নাম দেওয়ার ব্যাপার ছিল না, যে এখনকার মতো তো রেজিস্ট্রেশন বা জাজরা আমাদের জিজ্ঞেস করতো কোথায় কোথায় ভালো পুজো হয়েছে একটু বলো না,
মানে আমাদের জিজ্ঞেস করছে খুঁজে যে খুঁজে খুঁজে কোথায়, খুঁজে যেতে বার খুঁজে করতে। ওরা যাতে মিস না হয়ে যায় কোনো ভালো হ্যাঁ। পুজো, আমাদের জিজ্ঞেস করতো যে তোমাদের এরিয়া বা তোমার জানা থাকলে আমাদের বলো, আমরা ভিজিট করবো। তো এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি, দিনের পর দিন দেখেছি যে ইয়ে করেছি, অনেকটাই স্বচ্ছ ছিল। তারপরে তাদের মানে সিলেকশনের নতুন মধ্যে নতুন পুজো তুলে ধরার তুলে তাগিদ ছিল, আনার একটা তাগিদ ছিল, নতুন যেটা এই পুজো, নতুন যেটা এই শিল্পীও। মুহূর্তে অতটা দেখা যাচ্ছে না মানে বলে। এখন তো বলছি না, এখন কি হচ্ছে, মানে একই ক্লাবগুলো, একই শিল্পীগুলো, তারাই বারংবার ঘুরে বারংবার ফিরে বারংবার বারংবার। বারংবার বারংবার হচ্ছে। কাজের মধ্যেও যে আগের ব্যাপারটা কি ছিল, যে আগের যে জাজমেন্টটা হতো, একটা শিল্পী সে যদি ওই একই ধরনের কাজ কোথাও করেছে, সেটা করলে তারা সেটা গ্রহণযোগ্যতা দিত না। কিন্তু আমি এখন দেখছি যে বিগত বছরে এক একজন শিল্পী সেই একই ধরনের একই রকমেরই তারা কাজ করে যাচ্ছে। তো সেই ব্যাপারগুলো খুব দৃষ্টিনন্দন লাগে। স্বাভাবিকভাবেই যদি মানে কিছু কিছু শিল্পী প্রতি বছরের পর বছর পাচ্ছে, শিল্পীর চেয়ে বড় কথা যে কমিটিগুলো পাচ্ছে, যে একই কমিটিগুলি পরপর একই পাচ্ছে, কমিটি একই কমিটি একই একই কমিটি কমিটি। পরপর পাচ্ছে। আমরা আগেই মানে পুজো করতে করতেই বোঝা যাচ্ছে যে এরা এবার শিওর পাবে, শুনতেও পাচ্ছি, যেটা আগে তো এরকম কোনো হ্যাঁ, বুঝতে পারতাম না। এখন এ কানা ঘুষোতে শোনা যায় যে এই বছর এরা পাচ্ছে, বা এই 12টা পুজো থাকছে, 12টা পুজো থাকছে, বা এই এই পাবেই। 6-7টা পুজো থাকছে, এই পাঠিয়ে যে দেওয়ার পর। পাবেই ব্যাপারটা আগে থেকে তৈরি হচ্ছে, এতেই তো মানে কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাচ্ছে, যে আগের দিকেই হ্যাঁ যে পাবে। হ্যাঁ, আমাদের সময়ও আমাদের সময় মানে কি, ওই সময় যে সময়টা কথাটা বলছো, সেই সময়ও হয়তো বোঝা যেত তখন তো, এই দুটো একটা দুটো পুজো হয়তো এবার পাবে, এত ভালো কাজ করেছে। কিন্তু এখন আগে থেকেই বোঝা যাচ্ছে, এই জন্য এই কন্ট্রোভার্সিটা তৈরি হচ্ছে। আচ্ছা, প্রশান্ত দা, বা আমাদের দর্শকের একাংশের একটি প্রশ্ন তোমার প্রতি ছিল, যেটা আহ, আমাদেরও বলতে পারো, কিন্তু দর্শকদের তরফ থেকে মূলত এই প্রশ্নটা এসেছে যে তোমার সমসাময়িক যে শিল্পীরা, তাদের বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ইন্টারভিউতে তোমার সমসাময়িক প্রচুর শিল্পীদের নাম তাদের মুখে শোনা গেছে, অনেক সিনিয়র শিল্পীদের নাম শোনা গেছে, অনেক জুনিয়র শিল্পীদের নামও শোনা গেছে, কিন্তু কোথাও গিয়ে তোমার নামটা প্রতিফলিত হয়নি বা হচ্ছে না। বা তারা নিচ্ছে না, বা তারা নিয়ে আসছে না তাদের ইন্টারভিউগুলোতে। তো এই যে তোমার নামটা না আনা বা না আসা, হ্যাঁ, এইটা কেন বলে তোমার মনে হয়? এই প্রশ্নটা করার আগে আমি আরো কিছু কথা বলতে চাই। হুম। বলার পরে এটা বলবো, কেননা এটা অনেকটা আমি আগেও তোমাকে বলেছি যে আমার ক্ষেত্রে আর্ট কলেজ নন আর্ট কলেজের ফ্যাক্টরটা অনেক বড় বেশি। আহ, আহ, এরা বলছে না, এটা বলবো বলা যায়, কিন্তু আমারও তোমাকে বলে দিচ্ছি যে কলকাতার বুকে আমি একটু অন্য লাইনে গিয়ে তারপরে আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই। কলকাতায় আজকে যে এই 26-27 বছর ধরে পুজো করছি, আমারও প্রচুর ফ্যান আছে। কেননা প্রচুর লোক আছে যারা আমার পুজোটাই দেখতে আসে, তারা ভালোবাসে। কেননা আমি বললাম না, আমি পুজোর মধ্যে প্রাণ চঞ্চল একটা উৎসব ফ্লেভার, এসে অন্যান্য প্যান্ডেল কলকাতায় দেখে এসে অনেক বেশি মাথা ঘামাতে হবে না, চুলকোতে হবে না, তোমার মানে একটা তোমার রিলিফ প্যান্ডেলে পাবে, এসে একটা 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 রঙের ছটা, রঙের, মানে হ্যাঁ, হ্যাঁ একটা একটা উৎসব মাটির থাকবে, সাথে ভালো টান, লাগার হ্যাঁ। বিষয় থাকবে। এটা একটা প্যাটার্ন, আমার মনে হয় দুর্গাপুজোর মধ্যে এই প্যাটার্নটা থাকা খুব দরকার। তো এরকম প্রচুর লোকরা আছে যারা পুজোর সময়, আমি যখন প্যান্ডেলে কি হয়, আমরা পুজো আমাদের সেরা পাওনা থাকে, পুজো কমপ্লিট করার পর প্যান্ডেলের সামনে গিয়ে বসি, এক একটা প্যান্ডেলে গিয়ে। তো আমরা ফলো করি, বিভিন্ন দর্শকরা বেরোয়, তারা তো আমাকে চেনেও না, ম্যাক্সিমাম লোকই চেনে না, তারা বিভিন্ন মন্তব্য করে যায়, ওগুলো শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। মানে ওটাই মনে হয় সেরা প্রাপ্তি। তারা চিনছে না, তারা মুখে বলে যাচ্ছে যে অসাধারণ কাজ, দেখে মন ভরে গেল, এইটা এশিয়ান পেন্টস কেন পেলো না, এটা দেওয়া উচিত ছিল, পার্সিয়ালিটি হচ্ছে, এই সমস্ত বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। ভালো লাগে, ওই সময় হচ্ছে শান্তি। আর তোমাকে একটা ঘটনা বলি, এরকম তো অনেক হয়, মানে আমি এত বছর ধরে তো অনেক কিছু কাজ করছি। আমার কাজটা কি, যে ইন্ডিয়ান কালচার বা বাংলার কালচারটাকে ডেভেলপ করে কাজ করা। কেননা দেখবে যে বিদেশিরা আজকে যে বিদেশিরা আসে, বা বিদেশিরা আমাদের এই কালচারটাকে খুব পছন্দ করে, ইন্ডিয়ান কালচারটাকে। আমরা কোথায় জানি সবাই হারিয়ে যাচ্ছি, আমরা উল্টোটা করছি পুজোয়, পাশ্চাত্য সংস্কৃতিটাকে নিয়েই ডেভেলপ করছি। আমাদের সংস্কৃতি আমাদের যে দেখতে কিন্তু সংস্কৃতি, সবাই চায়। আমাদের যে শিল্প, এবার এই বিদেশিতে যে ঘোরানো হয়, ওই মাস আর্ট নাম করে যে ঘোরানো হয়,
তো দেখবি এমন এমন প্যান্ডেলে তারা অ্যাকচুয়ালি যারা যেই সমস্ত শিল্পীরা ইন্ডিয়ান কালচার এসব নিয়ে কাজ করে সেই কাজগুলি তারা দেখতেই পেল না, দেখতেও না, মানে এই কেন সঠিক প্রসেসে এটা হচ্ছে না। তো যাই হোক, আমি তোমাকে বলছি যে এই কারণে পুজো ডেভেলপটা ওই গোষ্ঠী কয়েক কমিটির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। প্রপার মানে কলকাতার দুর্গাপুজোটা ডেভেলপ করছে না, সারা বিশ্বের কাছে যে মানে মানে ইন্ডিয়ান যে কালচার বা ইন্ডিয়া সেটা পৌঁছচ্ছে না। তো এরকম অনেক ঘটনা আছে, একটা ঘটনা বলি অন্তত ভালো লাগবে, যে 2006 সালে আমি নতুন পল্লী প্রদীপ সঙ্গে একটা কাজ করেছিলাম নবান্ন। হ্যাঁ, নবান্ন একটা আমাদের মানে আমাদের বাঙালিদের কাছে বাঙালির একটা বড় একটা উৎসব। নবান্ন সম্বন্ধে নতুন জেনারেশন কিন্তু অ্যাকচুয়ালি নবান্ন বলে জানেই না। কেন, যখন নতুন ধান ওঠে গ্রামে, বাংলাদেশ হোক আমাদের মানে আমাদের গ্রাম বাংলা সব জায়গাতেই কি হতো, ধান ওঠার পর একটা ফেস্টিভ্যাল, মানে ধান নিয়ে ধান ঝাড়া, মানে হ্যাঁ ওইটাকে নিয়ে একটা মানে অভিনব ধান বুনে ধানের গোলা দিয়ে একটা অস্বাভাবিক একটা প্যান্ডেল করেছিলাম নবান্ন। তো ওইটাও সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছে। ওইখানে যখন বসেছিলাম মানে কিছু বয়স্ক মহিলা বয়স্ক লোকরা আসতো, আমাকে খুঁজতো, আমার সাথে দেখাও হয়েছে, তারা আমাকে দেখে চোখের জল ফেলেছে, মানে তারা কেঁদে দিয়েছে, তারা তারা বিগত দিনে তাদের যে ইতিহাসগুলো তারা মানে দেখতে পেয়েছে, তারা ফিলিং করতে পেয়েছে, তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে যেত। এইরকম অনেক ঘটনা আছে, যে প্যান্ডেলে যেরকম অনেক কাজ আছে। তো এবার এই জিনিসগুলো তো ক্রমাগত হয়ে এসছে। তো যেহেতু আমি একটা নন আর্ট কলেজ, আমার ফ্লুয়েন্সটা অনেক আছে, আমি মনে করি আমি নন আর্ট কলেজে এটা আমার অ্যাডভান্টেজ। কেননা আর্ট কলেজ ছেলেদের মধ্যে দেখবে একটা সীমাবদ্ধতার মধ্যে তারা ওরা একটা সীমাবদ্ধর মধ্যে থাকে, নতুন সৃষ্টি করে। আমার কোনো সীমাবদ্ধতা নেই, আমি একদম ওপেন টু অল, যেখানে খুশি যা কিছু করতে পারি। তো এইটা হওয়ার ফলে কি হতো, সবার সাথে তুমি যে সমস্ত শিল্পীদের কথা বললে প্রত্যেকের সাথে ভালো রিলেশন, কিন্তু তারা যখনই ইন্টারভিউ দেয় দেয় যে আমাকে শিল্পী বলে তারা মনেই করে না। এটা এটা তোমার মনে হয়? মনে হয় না, অনেকে বলেওছে, অনেক, আমি নাম বলবো না, অনেক ইন্টারভিউতে প্রশান্ত পাল কোনো শিল্পী না, মানে ও তো অ্যাকচুয়ালি শিল্পী নয়, মানে ইয়ে। তো এটা তার ব্যাপার, একটা শিল্পর তো কোনো ডেফিনেশন হয় না, শিল্পের তো কোনো ডেফিনেশন হয় না। কেননা আমি বললাম মণ্ডপ মানে শিল্পের জন্য ডিগ্রিটা ম্যাটার করে, ডিগ্রিটা কোনো ব্যাপারই ব্যাপার না। শিল্প মনন যাপন এবং শিল্প যেটা লোকে ভালো লাগবে, ভালো কাজ হবে, তাহলে সাফল্য হলো। পাবলিক যেটা পছন্দ করবে সেই শিল্পী। এবং এবার হয়তো অনেকের ক্ষেত্রে আমার নামটা নিলে অসুবিধা হতে পারে, কেন আমি দীর্ঘ এতগুলো অ্যাওয়ার্ড পেয়ে আসছি। অনেক দিন ধরে মেন অ্যাওয়ার্ডটা আমাকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, 2014 সালের পর থেকে আমাকে সিলেকশনই হয়নি। তুমি 2013 তো উল্টোডাঙা সংগ্রাম পেয়েছো, 2014 তো আমি শর্টলিস্ট হয়েছি, তারপর থেকে আমি শর্টলিস্ট হইনি। সেটা আমি বিশ্বাসই করি না যে আমার এতগুলো কাজের মধ্যে একটা শর্টলিস্ট হবে না। ইভেন গত বছর আমি নাম করে বলছি টালা বারোয়ারির যে কাজটা, সেটা আমি এবং আমাদের মতো অনেকেই যারা রয়েছে, ইভেন টালা বারোয়ারির কমিটির লোকেরাও, এরা অনেকেই ভেবেছিল যে শর্টলিস্ট হবে, যেখানে কলকাতার দুর্গাপুজোর বৃহৎ বৃহৎ সমস্ত সব অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেইখানে যেটা শর্টলিস্ট হয়নি, তো সেখানে একটা প্রশ্ন চিহ্ন ছিলই। তো সেইখান থেকে এই বিষয়গুলো উঠে আসছে। তাই সেটাই কি মনে হচ্ছে তোমার যে এই 2014 থেকে এই একটা কোন ব্যাপার? আমি খালি আগের বছরে টালা বারোয়ারির কথায়, টালা বারোয়ারি তো সবার কাছে একদম মানে চোখ খুলে দেখিয়ে দিয়েছে। এছাড়াও আমি যে বিগত দিনে অনেক কাজ আমার সৃষ্টি রয়েছে, আমি মনে করি যে আমার এতগুলো কাজের মধ্যে একটা অন্তত শর্টলিস্ট হতে পারতো, যেটা হওয়ার জায়গায় ছিল, এটা আমার মনে হয়। এরা তাদের দৃষ্টিভঙ্গি, এখন যে বলছি না, এখন মানে মানে সমস্ত কিছু মানে ডিসিশনের মধ্যে আপনি যে শর্টলিস্ট গুলো হচ্ছে তার মধ্যে তুমি দেখতে পাবে যে 99% আর্ট কলেজের ছেলেরা। এটা একটা ট্রেন্ড, এটা আমার ধারণা। তো জানি না তারা কেন আমাকে শিল্পী প্রশান্ত পাল বলে হয়তো তারা যদি নন আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, তাহলে লাস্ট কয়েক বছর ধরে যে নামটা খুব কমন এবং যে খুব ভালোভাবে কাজ করছে, অনির্বাণদা। হ্যাঁ, অনির্বাণদার ব্যাপারে তোমার কি ধারণা বা কি খুব ভালো কাজ করছে অনির্বাণ। মানে আমার সাথে অনির্বাণের খুব ভালো রিলেশন। প্রথম দিকে অনির্বাণকে আমি অনেক কাজ দিতাম, সহযোগিতা করতাম। ও খুব
মানে প্রোগ্রেস করেছে, নিজের কাজটাকে অনেক, ও আমার প্যাটার্নেই অনেকটা কাজ করতো। অনির্বাণদার কাজের প্যাটার্ন আর তোমার কাজের প্যাটার্ন, মানে অনির্বাণদাও সেই বাংলা বাঙালি বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন উৎসব, বিভিন্ন রং, বিভিন্ন ছটা বা আমাদের পুরনো দিন, হ্যাঁ, পুরনো গল্প, ইতিহাস, সাহিত্য এসব নিয়ে কাজ করছে, মানে বাংলা বাঙালি এবং ভারতবর্ষ নিয়ে কাজ করছে, যেরকম ভাবে তুমি কাজ করে এসছো। সেই জন্যই আমাদের এই বিষয়টা ইয়ে করা যে অনির্বাণদা নন আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এই মুহূর্তে অন্যতম চর্চিত একটি নাম, এবং সে ক্রমাগতভাবে ভালো কাজ করছে, সফলভাবে কাজ করছে। সেই বিষয়টা তো তুমি তুমি খুব ভালো, সে ও কাজের মধ্যে অনেক পরিবর্তন এনেছে, করছে। একটা বাজেটের একটাও ব্যাপার থাকে না। ধরুন আমার ক্ষেত্রে আমার অনেক কাজ অনেক রকম ভাবে করা সম্ভব, সেই রকম ভাবে তো বাজেটটাও একটা ফ্যাক্টর হয়ে যায়। বাজেটের একটা ডিফারেন্স খুব কাজ করে। কেননা দেখো, যে কিছু বর্তমান সময়ের মধ্যে যে কিছু কিছু কমিটির বললাম বাজেটটা এমন একটা জায়গায় চলে গেছে যে ধরাছোঁয়ার বাইরে। ইউজ করছে ধরাছোঁয়ার বাইরে। ও অনির্বাণ যেই সমস্ত প্যাটার্নে, মানে যে সমস্ত সিস্টেমে কাজ করছে, ধরো সেই কাজ করতে গেলে যেই বাজেটটা দরকার সেই বাজেটটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ওভারঅল কি হচ্ছে, পুজোটা বললাম না ডেভেলপ হচ্ছে কিছুর মধ্যে, কিন্তু ওভারঅল ডেভেলপ হচ্ছে না বাজেটে ব্যালেন্সের জন্য। আশা করা যায় এইবার হয়তো বাজেটের একটু ব্যালেন্স হতে পারে। কাজ তো মানে কলকাতা দুর্গাপুজোর কাজ তো এগিয়েই যাবে না, দিন দিন তো আগে এগোতেই থাকে। আচ্ছা, প্রশান্ত দা, তোমার কথায় তোমার প্রতিমার কথা উঠলো। তুমি নিজেই বললে যে তোমার যে প্রতিমাগুলো, ইভেন আমরা দেখেওছি যে তোমার যে প্রতিমাগুলো ইভেন প্রতিমা স্বরূপ, এবং তারপর থিমের ছোঁয়া থাকলেও ঠাকুরের মতো দেখতে, কিন্তু এবং সেখানে প্রতিমার সাথেও তোমার নাম জড়িয়ে থাকে, তুমি প্রতিমাটা স্কেচ করো বা প্রতিমাতেও অবশ্যই হয়তো হাত লাগাও। কিন্তু বিগত কয়েক বছর ধরে এরকম জিনিস দেখা যাচ্ছে যে আহ, অনেক শিল্পী আছে, যারা প্রতিমাটা নিজের বলে ক্লেম করে বা নিজে বানিয়েছে বলে ক্লেম করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অন্য কোনো একজন শিল্পী সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লেম করছে যে এই ঠাকুরটা আমার বানানো, বা ঠাকুরটা হয়তো অন্য কেউ বানাচ্ছে, তার নামটা পুজোর পোস্টারে, ব্যানারে, ডিজাইনে বা পুজোর সামনে তাদের বা তার নামটা আসছে না। এই এই বিষয়টা কেন হচ্ছে বলে তোমার মনে হয়? এটা দু রকম সিস্টেম রয়েছে, দু রকম ভাবে ডিফারেন্সটা রয়েছে। তো ধরুন আমরা যেইভাবে মানে আমি ধরুন আমার নামটা দিয়ে আমি প্রতিমা করছি, আমি আমার ক্ষেত্রেই তোমাকে বলছি। আহ, এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আমাদের হাতে সম্পূর্ণ জিনিসটা রাখতে হয়, কেন প্রতিমাটাকে সেই জায়গায় রাখতে হয়। আবার কিছু কিছু প্রতিমা শিল্পী আছে, তাদেরকে ধরুন তোমার ধারণাটা দিয়ে দিলে তারা করলো, তাদের নাম গেল। ও, তো প্যান্ডেলও একটা শিল্পী যখন প্যান্ডেল করছে, প্যান্ডেলটা তো সে স্কেচ করছে, তার তো হয়ে বিভিন্ন আর্টিস্টরা কাজ করছে, ন্যাচারালি তার যেরকম নাম যাচ্ছে। আমার ক্ষেত্রে আমি বলি আমার প্রতিমাটা ধরুন আমার স্কেচ, তার তার কাঠামো কিরকম হবে, গঠন, তার কি আকার, হবে হ্যাঁ, থেকে শুরু রং করে থেকে শুরু করে সব। মাটি থেকে শুরু করে তাকে ভাঙা, তাকে গিয়ে গড়ে দেওয়া। আমি হয়তো কোনো সময় হাত লাগাচ্ছি না, আমার মনে হয় যে পুরোটাই পরিচালনা আমাকে করতে হচ্ছে। ইভেন কি এমন এমন প্রতিমার রং আছে যেটা আমাদেরই করতে হয়, মানে আমাকেই করতে হয়। যেরকম তোমার আগের বার এই টালা বারোয়ারি যে টালাবাড়ির যে ঠাকুর, যেরকম ওরকম অদ্ভুত ধরনের পেন্টিং এরকম থাকলে আমাদের করতে হয়। পুরো দায়িত্বটাই আমাদের, পুরো মানে পরিচালনাটা আমাদের। যে আমাদের প্রতিমা কাজ করছে তার নামটা হয়তো ডিরেক্ট যাচ্ছে না, কিন্তু আমরা সবাইকে বলি এই আমাদের ঠাকুরটা বানিয়েছে বলি, যেহেতু পরিচালনাটা পুরোটা আমরা করছি, পুরোটা করতে হয়, এই জন্য আমার ক্ষেত্রে আমি আমার নামটাই দিই। না, কিন্তু অনেক জায়গা আছে যে ঠাকুরটা হয়তো অন্য কেউই বানিয়েছে, বা মানে পুরো একদম বানিয়ে, এবং তারা ক্লেম করছে যে আমাদের নামটা নেই কেন, আমাদের নামটা আসছে না কেন, আমাদের নামটা কেন চেপে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আমাদেরকে কেন অফার দেওয়া হচ্ছে। এরকম অনেক জুনিয়র প্রতিমা শিল্পী আছে যারা লাস্ট 2-4 বছরে বা 5 বছরে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমটা আমি বললাম যে ফেসবুকে বিভিন্ন সময় এই কথাগুলো তুলেছে যে অমুক শিল্পী আমাকে অফার দিয়েছে যে ঠাকুরের ড্রয়িংটা আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি ঠাকুরটা বানিয়ে সাদা রং করে পাঠিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেবো, কিন্তু তোমার নাম তুমি এক্সপেক্ট করবে না। এই বিষয়টা তুমি তুমি কিভাবে দেখো? আমার মনে হচ্ছে এইগুলো না কন্ট্রাক্টেড ব্যাপার। যখন তোমাকে বলছে যে তুমি মানে ঠাকুরটা বানিয়ে সাদা রং করে পাঠিয়ে দাও, তারপর আমি করব,
তুমি তখনই তোমার নামটা না দিলে তুমি রিফিউজ করে দাও, তুমি তখনই করবে না, তাহলেই তো ব্যাপারটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এবার ধরুন এরা যে কোনো প্রফেশনাল ক্ষেত্রে হয়, মানে মোকা নিয়ে আসলো, নিয়ে এসে নিজের নাম করে দিল। এগুলো কি বলবো, এগুলো যে যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। এগুলো যে কাজ করছে তার উপর ডিপেন্ড করে, যে আমি তাহলে কাজটা করব না, আমার নাম যদি না যায়। এই যে ছোট ছোট শিল্পী যারা ক্লেম করছে, তারা বলে আমার নাম যেতে হবে, কাজ করবো না, তাহলেই সমস্যার সমাধান হবে। আমরাও যখন কাজটা করি তখন ওইভাবে কথা বলে না হয় বা করে, তারা কখনোই কখনো ক্লেম করবে না, কিন্তু তারা ফেসবুকে পোস্ট করে যে এটা আমার বানানো, আমার কোনো অসুবিধা নেই, সে বলতেই পারে। কিন্তু যে ইভেন্ট নাম যাচ্ছে আমাকে, যেহেতু সবকিছুটা আমরা করছি, বুঝতে পারলি? আচ্ছা, একদম প্রায় আমরা আমাদের আজকের আড্ডার প্রায় শেষের দিকেই এসে গেছি। তো প্রশান্তদা, তোমরা যে সময়ে পুজো করেছো সেই সময়ের দর্শক একরকম ছিল, মাঝের সময়ের দর্শক আরেক রকম ছিল, আর এখন যে দর্শক মানে যাদেরকে আমরা মানে জেন জি বলি, হুম, বা যাদের মানে এই মুহূর্তে যেমন যারা ধরো 17-18 বছর, মানে ওই সব টিনেজ যে গ্রুপটা, তারাও তো একটা পুজোর আহ, দর্শক হিসেবে উঠে আসছে, এবং তাদের পুজোর দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে আহ, তিনটে এরা বা তিনটে যুগ, তিনটে আলাদা আলাদা সময়ের যে এই যে দর্শকের যে আহ, পুজো দেখার যে ধরন, সেইটা কিভাবে পরিবর্তন হচ্ছে, বা এই এই থিম পুজোর সাথে দর্শকদের মেলবন্ধন, এই বিষয়টা কিভাবে ক্রমাগতভাবে এগিয়ে নিয়ে চলেছে এই দুর্গাপুজোর লেগেসিটা, তোমার তোমার কি মনে হচ্ছে? হুম, খুব প্রবলভাবে এগিয়ে চলছে, মানে এটাই বলবো। কেননা এতগুলো সময় ধরে আমরা পুজো দেখছি, তো একটা পুজোর না একটা মানে খুব ভালো দর্শক রয়েছে। মানে এমন এমন দর্শক আছে যারা অন্যান্য রাজ্য থেকে আসছে, আবার অনেক বিদেশিরাও আসছে, আমরা দেখেছি। তারা পায়ে হেঁটে হেঁটে জিজ্ঞেস করে 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 প্যান্ডেল ঘুরে ঘুরে দেখে। তো অন্যান্য স্টেট থেকেও লোক এসে দেখে, বা আমাদের বিভিন্ন জেলা থেকে তারা একেবারে লিস্ট করে 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 পুজো ঘুরে ঘুরে দেখে। তাদের কাছে একদম পুজো দেখাটা একটা ফ্যাশন হয়ে গেছে, বা ইয়ে। এর সাথে সাথে আরেকটা খুব দিক ডেভেলপ করছে, অনেক ছেলে মেয়ে দেখছি এখন দুর্গাপুজো নিয়ে রিসার্চ করছে, তাদের একটা সাবজেক্ট হয়ে গেছে, বিভিন্ন থিসিস জমা দিচ্ছে দুর্গাপুজো নিয়ে। এরকম অনেক ছেলেমেয়েরা আমাদের কাছে আসে, তারা আমাদের বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন তারা জানতে চায় বিভিন্ন প্রসেসিং নিয়ে। এইটা না একটা ম্যাসিভ ডেভেলপ। মানে এমন এমন ছেলে মেয়ে আছে, টিনেজার, তারা ধরুন যেরকম বলে 17-18 বছরের মেয়ে, তার এদের মধ্যে অনেককেই তুমি দেখতে পাবে নেগেটিভ, মানে তারা অত ইন্টারেস্ট নেই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে প্রচুর ইন্টারেস্টেড। মানে তাদের কাছে তুমি জিজ্ঞেস করলে হয়তো তোমার চেয়ে বেশি জানে কোন শিল্পী কোথায় কাজ করছে, কোথায় কি কাজ করেছে, তারা বলে দিচ্ছে। আমার মনে হয় অ্যাকচুয়ালি এই দিকটা প্রচুর ডেভেলপ করছে, প্রচুর দুর্গাপুজো। তাই এই দুর্গাপুজোর এত ভালো ভালো দর্শক আছে বলেই আজকে দুর্গাপুজোটা এই জায়গায় যেতে পারছে, তাই এত ভালো ভালো কাজ হচ্ছে, এত বাজেটের কাজ। দুর্গাপুজোর এই দর্শকদের মধ্যে একটা সিগনিফিকেন্ট কিছু মানুষ আছে যারা যারা দুর্গাপুজো পাগল। হুম, আহ, যারা সারা রাত ধরে দৌড়ায়, ছুটে বেড়ায় ছবি তোলার জন্য, এরকম প্রচুর লোক, মানে আমাদের চেনা পরিচিত এরকম প্রচুর প্রচুর লোক রয়েছে। এবং আহ, এই যে দুর্গাপুজোর পাগল বা দুর্গাপুজোর যারা ফটোগ্রাফার যারা আমরা দেখেছি, এই এই একটা এরা তো এখন চেঞ্জ হয়েছে যে দুর্গাপুজোর যারা ফটো তুলতো, এবং এই মুহূর্তে দুর্গাপুজোর যারা ব্লগিং করছে, ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবার। হ্যাঁ, তো এই 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 যে একটা দ্বন্দ্ব রয়েছে যে কারা পুজো পাগল, বা এই এই দুর্গা পুজোয় যে ইউটিউবারদের যে আশা, বা তাদের যে এই অবাধভাবে যে যে ঘুরে বেড়ানো, বা এই যে তাদের আসা যাওয়া, বা তাদের যা যা তারা কর্মকাণ্ড তাদের, হ্যাঁ, এই 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 বিষয়টা তুমি কিভাবে ডিফাইন করো? কারণ এই মুহূর্তে পুজো পাগলদের মধ্যে তো একটা একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে যে কারা বেশি, যে যারা যে পুজোর ফটোগ্রাফার, যারা যারা প্রায় 98, 2000 বা সেই সময় থেকে যারা এক নাগাড়ে পুজো দেখছে, পুজোর ছবি তুলছে, পুজোকে ভালোবাসছে, তারা নাকি এই পুজোর ব্লগাররা যারা ক্রমাগতভাবে পুজোর পেছনে দৌড়াচ্ছে, এবং সেটা লাস্ট কোভিডের পর থেকে দৌড়াচ্ছে, এবং আহ, তাদের পেছনে তাদের অন্য কোনো ধারণা বা ভাবনা থাকতে পারে। এই বিষয়টা নিয়ে তোমার তোমার কি ধারণা বা তোমার কি ভাবনা? আহ, দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে যারা ফটোগ্রাফার, যারা
ফটোগ্রাফারদের এই দুর্গাপুজোর অবদান প্রচুর। আমি একটা জিনিস বলি, মানে এই দুর্গাপুজোটাকে নিয়ে ধরো দুর্গাপুজোর যে কর্মকর্তা বা শিল্পী দুর্গাপুজোটাকে নিয়ে মানে পুজোটা ছাড়া যেইভাবে ব্যবসা করা বা বিক্রি করা তারা যতটা না করতে পারে, ফটোগ্রাফার বা ব্লগাররা তারা অনেক বেশি করে। অনেক ফটোগ্রাফার আছে যারা আমাদের বিভিন্ন কাজ বিদেশে অনেক অনেক টাকায় বিক্রি করে, অনেক তারা লাভবান হয় এই ফটোগ্রাফার করে। মানে আমরা শিল্পীরা কিন্তু সেই আন্দাজে এর মানে একটা কাজ করার পর যে কি বলে ওটা, রেমুনারেশন। হ্যাঁ রেমুনারেশন বা ওটাকে মানে বারবার যে পয়সা পাওয়া যে হ্যাঁ ইয়েটা সেটা হয় না। কিন্তু কলকাতা দুর্গাপুজোকে ডেভেলপের জন্য ফটোগ্রাফারদের অবদান অনস্বীকার্য, কারণ ফটোগ্রাফার ছাড়া দুর্গাপুজোটা মানে এত ডেভেলপ হবে না। কেননা অনেক শিল্পী, কিছু কিছু শিল্পী বা কমিটির কাছে হয়তো স্টোরেজ রয়েছে, বিভিন্ন ছবির স্টোরেজ রয়েছে, ম্যাক্সিমামের কাছে স্টোরেজটা নেই, মানে আর্কাইভ করার মতো স্টোরেজ নেই, যেটা ফটোগ্রাফারদের পক্ষে সম্ভব। কারণ দুর্গাপুজোটাকে যদি আরও অ্যাডভান্স স্টেজে বা আরও অনেক উচ্চ মাত্রায় নিয়ে যায়, এই আর্কাইভ করার জন্য ফটোগ্রাফারদের একান্তই খুব প্রয়োজন। তার সাথে সাথে এসছে ব্লগার। ব্লগারদের গুরুত্বটা আজকালকার দিনে এত বেশি এই কারণেই, দেখবে যে কলকাতার যে দুর্গাপুজোগুলো মানে যারা হেভি ওয়েট পুজোগুলো, তাদের তো প্রচার বা মিডিয়া বা ফটোগ্রাফাররা তারা সবচেয়ে বেশি প্রচার করে থাকে। বা অনেক পুজো রয়েছে যারা একটু ভালো কাজ করছে, তারা সহজেই ব্লগারদের দিয়ে করিয়ে সহজেই একটা মাইলস্টোনে আসার, লাইমলাইটে আসার সহজ একটা রাস্তা ব্লগার। এই কারণে ব্লগারদের প্রাধান্যটাও বাড়ছে। আজকের দিনের আমাদের বা আজকের আড্ডার আমাদের যে শেষ বিষয়টা জানার তোমার থেকে, যে এই যে দুর্গাপুজোর ইন্ডাস্ট্রি, হ্যাঁ একটা প্রায় 25-30 বছর ধরে চলছে, বা অ্যাকচুয়ালি তার আগে থেকে চলছে, কিন্তু লাস্ট 25-30 বছরে একটা রেভলিউশন বা একটা নবজাগরণ আমরা দেখতে পেয়েছি। তো তোমার কি মনে হয় যে এই যে দুর্গাপুজোর ভবিষ্যৎ, হ্যাঁ এটা কতটা সুদূর প্রসারিত, বা এই এই ভবিষ্যৎটাকে মানে আমাদের মাটির শিকড়ের সাথে জুড়ে রাখাটা কিভাবে মানে মেলাবে বিষয়টা দুর্গাপুজোর ভবিষ্যতের সাথে? এই মুহূর্তে মানে আগের বছর অবধিও আমার ওই ধারণা ছিল যে দুর্গাপুজোর অ্যাকচুয়ালি ভবিষ্যৎ খুব অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কেন বারবার আমি কথার মধ্যে বলেছি যে দুর্গাপুজোর সিস্টেমটা যেইভাবে একটা রোল আউট হচ্ছে, না একটা গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ ছিল, কিছু কিছু পুজোর হাতেই বাজেটটা সীমাবদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে মানে একটা ডিফারেন্ট একটা মানে দুটো শ্রেণীতে, 3-4টে শ্রেণী না, একটা উচ্চবিত্ত কমিটি, একেবারে নিম্নবিত্ত কমিটি, মানে মাঝামাঝি কমিটিগুলো আস্তে আস্তে নেমে আসছে, নিম্নবিত্ত মানে একটা মেজর গ্যাপ তৈরি হচ্ছে, মেজর গ্যাপটা তৈরি হচ্ছিল। কেননা সার্বিক যদি দুর্গাপুজোর উন্নতি হতে হয়, মানে সমষ্টিগত উন্নতি না হলে কখন হয় না, এটা আমি বারবার বলে আসছি। এই তখন বাজেটের ব্যাপারটা ঠিকঠাক থাকলে এটাই সম্ভব। বা একটা দুর্গাপুজো কি হয়, দুর্গাপুজোয় স্পন্সরশিপের উপর চলে, তোমরা জানো যে বিভিন্ন স্পন্সরশিপ বা লোকাল স্পন্সরশিপ। কেন আগে এই বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে স্পন্সরশিপে আমরা জানি কেউ মুখে সামনে বলতে চায় না বা বলেনি, স্পন্সরশিপ কিছু কিছু কমিটির কাছেই পুঙ্খিত হয়ে যেত, মানে স্পন্সরশিপটা চলে যেত পরিচিত লোকের কাছে, সেখানেই স্পন্সরশিপটা কি আটকে যাচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে। এইটা আজ থেকে 15 বছর আগে এই সিস্টেমটা কম ছিল, আমরা কম দেখতে পেয়েছি, ছিল, এই জন্য কাজটা সহজভাবে হচ্ছিল, মানে জাজমেন্টটাও সহজভাবে, যার যত বেশি ইনফ্লুয়েন্স তার কাছে তত বেশি স্পন্সর। এই ব্যাপারটা আমার মনে হয় যে এই যে বর্তমান যে সরকার যে চেঞ্জ হয়েছে, তারা যদি এই ব্যাপারটা ধ্যান দেয় এই দিকটা, তবে তবে এই বাজেটটা যদি ঠিক হয়, মানে কি ওই সিস্টেমটা না হয়, বাজেটটা যদি ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স কখন হবে, একটা সরকার ব্যালেন্স কি করে করবে, মানে সিস্টেমটাকে ঠিক করলে, যে স্পন্সরশিপটা যদি আগে যেরকম সমস্ত কলকাতার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হতো, এইভাবে হলে কি হবে, যেরকম অনেক ভালো ভালো কমিটি আছে, নাম বলতে পারি তোমাকে, যারা ঢুকে ছোট হয়ে যাচ্ছে, তারা ভাবছে আর করবে কিনা থিম পুজো, তাদের উঠে দাঁড়ানোটা মুশকিল হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা ব্যালেন্স হলে তবে কলকাতা দুর্গাপুজো অনেক
দূর এগিয়ে যাবে। নাহলে আবার যদি আগের মতো হয় তাহলে আবার ওই একই সিস্টেম। এইখানে আমরা খুব আশাবাদী, মানে আমি একজন শিল্পী হিসাবে খুব আশাবাদী যে এই রকম তৈরি হোক, যে কাজে স্বচ্ছতা আসুক, সবাই মানে সমস্ত কমিটিগুলো আবার সঠিকভাবে উঠে, এটাই কামনা।